আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল দাবি মানলে যুদ্ধবিরতি সম্ভব বলছে হামাস। লোহিত সাগর ও বাব আল মানদেব উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী, ইয়েমেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এদিকে চোর চোর স্লোগানে উত্তাল সংসদে বিজয়ী ভাষণ দিলেন শাহবাজ শরীফ। জানাবো মস্কোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা অসম্ভব, একমত চীন রাশিয়া। আরও জানিয়ে দিব বিদেশিদের কাছে ইমরান খানের জন্য অনুগ্রহ ভিক্ষা করছে পিটিআই। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনের নিষেধাজ্ঞা প্রবণতা অব্যাহত। ইসরায়েল দাবি মানলে যুদ্ধবিরতি সম্ভব বলছে হামাস। ইসরায়েল যদি হামাসের দাবি মেনে নেয় তাহলে 24 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছে হামাসের এক সিনিয়র কর্মকর্তা। আজ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। দি নিউজ জানিয়েছে হামাসের এক সিনিয়র কর্মকর্তা আজ এএফপিকে বলেছেন, চলমান আলোচনায় ইসরায়েল যদি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের দাবি মেনে নেয় তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা যেতে পারে। হামাসের অন্যতম দাবি হল গাজা যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তির ঘোষণা দেওয়া, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া, সকল বন্দীদের মুক্তি দেওয়া, মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন নিশ্চিত করা। হামাসের দাবি সম্পর্কে ওই নেতা বলেন, হামাসের দাবির মধ্যে রয়েছে উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং মানবিক সহায়তা বৃদ্ধি ইত্যাদি। কায়রোতে যেহেতু পুনরায় আলোচনা শুরু হতে চলেছে তাই সংবেদনশীল এই ইস্যুতে তার নাম প্রকাশ ন করার জন্য বলা হয়েছে। লোহিত সাগর ও বাব আল মানদেবে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় মারাত্মক ক্ষতির শিকার হওয়া ব্রিটিশ কার্গো জাহাজটি ডুবে গেছে। প্রায় 2 সপ্তাহ আগে বাব আল মানদেব প্রণালীতে রবিমার নামের জাহাজটি ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। কার্গো জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন উত্তর দিকে যাচ্ছিল। অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরায়েল মাসের পর মাস বিমান ও স্থল হামলার মাধ্যমে যে বর্বর গণহত্যা চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে লোহিত সাগর এবং ইডেন উপসাগর এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল একটি বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজার ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্য প্রাথমিকভাবে আমেরিকা দায়ী। তারাই গাজা উপত্যকায় এই হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। এছাড়া আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার কারণে লোহিত সাগর এবং বন্দর প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এমনকি মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা কয়েক দফা যুদ্ধবিরতির প্রস্তাব ভেটো দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার হত্যাযজ্ঞের প্রতি আমেরিকা এবং ব্রিটেনের সমর্থনের কারণে লোহিত সাগর এলাকায় আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের যে কোনো জাহাজকে ইয়েমেনি সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ হলেই শুধুমাত্র ইয়েমেনের সেনারা তাদের হামলা থামাবে বলে উল্লেখ করেছে ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। চোর চোর স্লোগানে উত্তাল সংসদে বিজয়ী ভাষণ দিলেন শাহবাজ শরীফ। জোট সরকার গঠন নিয়ে নানা নাটকীয়তা আর রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝেই পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই প্রেসিডেন্ট দেশটির 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আজ। সংসদে ভোটের ফল ঘোষণার পরপরই আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বড় ভাই নওয়াজ শরীফ ও জোটের মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরীফ। তার এই ধন্যবাদ জানানোর সময় বিরোধী দলের আসনে বসা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত আইন প্রণেতারা চোর চোর বলে স্লোগান দেন। এ সময় সংসদে ব্যাপক হট্টগোল আর অস্থিরতা দেখা যায়। পিটিআই সমর্থিত আইন প্রণেতাদের হাতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টারও দেখা যায়। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে শাহবাজ শরীফ ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের আসনে বসা পিটিআই সমর্থিত আইন প্রণেতারা চোর চোর বলে স্লোগান দেন। এ সময় সংসদ কক্ষে নওয়াজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলোয়াল জারদারি ভুট্টো উপস্থিত ছিলেন। বিরোধীদের ব্যাপক হট্টগোলের মাঝে দেওয়া ভাষণে শাহবাজ শরীফ বলেছেন, আমার কায়েদ যখন 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন দেশে যে উন্নয়ন হয়েছে সেটা অন্য এক অনন্য উদাহরণ।
আর এটা ভুল বলে হবে না যে নওয়াজ শরীফই পাকিস্তান গড়ে তুলেছেন। মস্কোর অংশগ্রহণ ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা অসম্ভব, একমত রাশিয়া চীন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, ইউক্রেন নিয়ে নিষ্পত্তিমূলক যে কোনো আলোচনা রাশিয়ার অংশগ্রহণ ছাড়া সম্ভব হবে না। আর এ বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও চীন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন ও চীনের ইউরেশিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুইয়ের মধ্যকার বৈঠকে এই ঐকমত্য হয়। ইউক্রেন নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো ইউরোপ সফর করেছেন লি হুই। এ সফরে তিনি বৈঠক করেছেন মিখাইল গালুজিনের সঙ্গে। পোল্যান্ড, ইউক্রেন ও জার্মানিতে সফর করবেন লি হুই। নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে বৈঠক নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন নিয়ে দুপক্ষের তথা রাশিয়া ও চীনের মধ্যে অংশগ্রহণমূলক ও চিন্তাশীল মনোভাব বিনিময় হয়েছে। একমত হওয়া গেছে যে ইউক্রেন নিয়ে কোনো নিষ্পত্তিমূলক রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা রাশিয়ার অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব হবে না। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া, যদিও এই যুদ্ধকে প্রতিবেশী দেশকে নাৎসি মুক্ত করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান বলে আসছে মস্কো। তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের কাছে এটা ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন। 2 বছর পেরোলেও এখনো যুদ্ধ চলছে, প্রায় প্রতিদিনই বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিদেশিদের কাছে ইমরান খানের জন্য অনুগ্রহ ভিক্ষা করছে পিটিআই। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের দরজা খুলে দিচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। অন্যান্য দেশ এবং প্রতিষ্ঠানের সামনে নির্বাচন কারচুপির ইস্যু উত্থাপন করে দলটি মূলত তার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি এনআরও মামলা বাতিল ও নিরাপদ রাজনৈতিক উত্তরণে অনুগ্রহ ভিক্ষা করছে। শনিবার জিও নিউজের অনুষ্ঠান নয়া পাকিস্তান উইথ শাহবাজ ইকবাল এই আলাপকালে এমন মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলের মহাসচিব আহসান ইকবাল। তিনি বলেছেন, নির্বাচনে কারচুপি সাবেক ক্ষমতাসীন দলের তথা পিটিআই মূল বিষয় নয়। তারা পিটিআই প্রতিষ্ঠাতাকে একটি এনআরও প্রদানের জন্য যুক্তরাষ্ট্র এবং IMF এর কাছে অনুরোধ করছে। ইকবাল আরও বলেছেন, তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত দলটিকে বিরোধী হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করার জন্য স্বাগত জানাবেন, কারণ সংশ্লিষ্ট পরিষদে এই দল থেকে নির্বাচনে বিজয়ী সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার মাধ্যমে তারা ইতোমধ্যেই গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে ফল গ্রহণ করেছেন। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত গত 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে তথা IMFকে চিঠি লিখেছিলেন ইমরান খান। চিঠিতে পিটিআই চেয়ারম্যান নির্বাচনে স্বাধীন অডিট টিম গঠনের দাবি জানিয়েছেন। এদিকে মার্কিন কংগ্রেসের 31 সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনের নিষেধাজ্ঞার প্রবণতা অব্যাহত। আমেরিকা ও ব্রিটিশ সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ এবং ব্রিটিশ সরকার পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার এবং 5টি নতুন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে। নিষেধাজ্ঞার কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণীয় একটি হাতিয়ার, যা তারা স্বাধীন দেশগুলোর ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করার পাশাপাশি তাদের বিচ্ছিন্ন এবং আত্মসমর্পণের লক্ষ্যে প্রয়োগ করে থাকে। 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে ইরানের শত্রুরা সবসময় নিষ্ঠুর এবং অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করে দেশের অর্থনীতিতে আঘাত করার চেষ্টা করছে এবং এমন কোনো শিল্প আর বাকি নেই যার উপর তারা নিষেধাজ্ঞা দেয়নি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হোয়াইট হাউসের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরান বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রেখেছে।